স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। ভারী বৃষ্টি আর উজানে ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লা, ফেনী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ, ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, আজ কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং বন্যার কারণে রোগ ব্যাধির কি কোনো প্রকোপ রয়েছে? লুৎফা, আপনি যেমনটি বলছিলেন, ভারত থেকে নেমে আসা উজানের ডল এবং কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমিল্লার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা জানেন যে কুমতির প্রতিরঙ্কা বাঁধ ভেঙে নতুন করে যে বুড়িচং, ব্রাহ্মণপাড়া দুই উপজেলা নতুন করে প্লাবিত হয়েছে। সেই দুই উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গতকালকে রাত থেকে এখন পর্যন্ত নতুন করে আরও প্রায় অন্তত 10 থেকে 11টি গ্রাম প্লাবিত হয়েছে, পানি ঢুকে গিয়েছে মানুষের বাসা বাড়িতে। আমরা দেখেছি যে তাদেরকে উদ্ধার করে উঁচু স্থানে এবং ওই এলাকার যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে, সকল প্রতিষ্ঠানকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে স্কুল কলেজগুলোতে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষ কিন্তু আতঙ্কে ছোটাছুটি করছে, তারা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। আর আপনি যে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তবে আশার বাণী হচ্ছে যে গতকালকে থেকে কুমিল্লার আর গুমতির পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করছে। এই পানি কমা দেখে কিন্তু মানুষের মধ্যে আশার সঞ্চালিত হচ্ছে। তবে জেলার আর বন্যা পরিস্থিতি কিন্তু এখনও বিপদ সীমার উপরে রয়েছে। কুমিল্লার গুমতির এর পানি কিন্তু এখন অবধি প্রায় 90 সেন্টিমিটার হার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আপনি যেটি জানতে চেয়েছেন যে রোগ বালাইয়ের বিষয়টি যদি আমরা বলি, যে অনেক লোক একসাথে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ফলে কিন্তু ওখানে গাদাগাদি করে থাকতে হচ্ছে। আর গতকালকে থেকে বন্যা কবলিত এলাকা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই অঞ্চলের মোবাইল টাওয়ারগুলো কিন্তু অচল হয়ে যায়। ওখানে মানুষ কিন্তু অনেকটা মানবতার জীবনযাপন করতে আমরা দেখেছি। তারা আসলে বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি এবং খাবারের সংকটে পড়েছে। আমরা ত্রাণ কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, 14 গ্রাম, নাঙ্গলকোট এবং তিতাসের অধিকাংশ এলাকায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবীরা যে ত্রাণ সহযোগিতা দিচ্ছেন সেগুলো কিন্তু অপ্রতুল। প্রয়োজনের তুলনায় তারা শুকনো খাবার এবং পানি সংকটের কারণে আহ্বান জানাচ্ছেন সরকার এবং যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের কাছে। আর আরেকটি বিষয় বলে রাখি, এখনও কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অনেক বাসা বাড়িতে লোকজন আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মোবাইলে বিভিন্ন জনের কাছে মেসেজ দিয়ে যাচ্ছেন যে উদ্ধারের জন্য। উদ্ধার তৎপরতাও কিন্তু চলমান রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বন্যার পরিস্থিতি এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে। তবে ধীরে ধীরে বন্যার পানি কমতে থাকা মানুষের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চালিত হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মোল্লা। এবার নোয়াখালীর বন্যার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, বন্যা কবলিত এলাকার আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতার সম্পর্কে আমাদের কিছু জানান। লুৎফা, আসলে বন্যা পরিস্থিতির কথা যদি বলি সেটির কিন্তু তেমন উন্নতি হয়নি। তবে আবহাওয়ার কথা বললে কিন্তু গতকাল এবং কি আজকে কিন্তু সূর্যের দেখা মিলেছে নোয়াখালীতে। গতকাল থেকে কিন্তু বাড়ি বর্ষণও হয়নি, যার কারণেই কিন্তু মানুষের মধ্যে এক প্রকার স্বস্তি এসেছে। এর ভিতরেই কিন্তু পানি কিছুটা নামা শুরু করে দিয়েছে। আপনি জানেন যে নোয়াখালীর 9টি উপজেলার 8টি উপজেলার 87টি ইউনিয়ন কিন্তু প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী। এর মধ্যে কিন্তু বিভিন্ন উঁচু স্থান এবং কি
নিরাপদ স্থানে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে। তবে এখানে স্বেচ্ছাসেবী সংগঠন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে আসলে সেটি কিন্তু অপ্রতুল, সেটি আসলে হচ্ছে না। বিভিন্ন অঞ্চলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জের আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কিন্তু প্রায় 4 দিন মতো আশ্রয় নিলেও কিন্তু অনেক ত্রাণ এসে পৌঁছায় নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে মফস্বল এলাকাগুলো আছে সেখানে কিন্তু ত্রাণের কার্যক্রম একদমই পৌঁছায়নি, হয়তো বা রাস্তার পাশে বা বিভিন্ন বাজার এলাকাগুলোতে কিন্তু ত্রাণগুলো যাচ্ছে। তার পাশাপাশি আমি যদি আপনাকে বলি, নোয়াখালীর প্রায় 20 লক্ষ মানুষ স্থায়ী যে বসবাস আছে সেটি ছেড়ে কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন স্কুলে কিন্তু আশ্রয় নিয়েছেন। তবে এখন পর্যন্ত পানি তেমন নামেনি। আমরা বিগত দিনে দেখেছি যে আসলে অনেকটাই পানি নেমে যায়, কিন্তু এখন পর্যন্ত গতকাল থেকে এই পর্যন্ত কিন্তু 3.5 থেকে 4 ইঞ্চি পানি নেমেছে। তো সব কিছুতে বলা যায় যে আসলে উদ্ধার তৎপরতাও চলছে, তার পাশাপাশি ত্রাণ বিতরণও চলছে। এর পাশাপাশি যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু আসলে ডায়রিয়া জনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যেহেতু জীবাণুমুক্ত পানি পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে জীবাণুমুক্ত পানিকরণের যে ট্যাবলেট সেটির বিতরণ, তার পাশাপাশি শুকনো খাবারের পাশাপাশি যদি রান্না করা খাবার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আশ্রয় কেন্দ্রের মানুষের জন্য আরও উপকৃত হবে। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ লুৎফা। বন্যার কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাও, সেখানেও অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আর নাবিল। রিফাত, ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। এছাড়াও ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজ কেমন চলছে সেখানে? জি, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্যা কবলিত এলাকা। আপনার আখাউড়া স্থলবন্দরের পাশে এলাকাটায় এই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ ভারতীয় ঢলের পানি যখন বাংলাদেশে প্রবেশ করছিল, প্রধানত ব্রাহ্মণবাড়িয়া এলাকা অংশে এদিক দিয়ে ঢুকছিল, যে কারণে এখানে রাস্তাঘাট এবং ব্রিজ ভেঙে যায়। তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সহ অন্যান্য এলাকায় বন্যার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ায় গত সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত 12 ঘন্টায় 4 সেন্টিমিটার পানি কমেছে হাওড়া নদীতে। ফলে আপনার পানি বর্তমানে হাওড়া নদীতে বর্তমানে পানির প্রবাহ 51 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং গত 36 ঘন্টায় সর্বমোট পানির উচ্চতা কমেছে প্রায় 24 সেন্টিমিটার। ফলে মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে। তবে মানুষ এখনো পুরোপুরি তাদের বাড়িঘরে ফেরা শুরু করেনি। স্থানীয়রা আমাকে জানিয়েছে যে তাদের বাড়িঘরে এখনো কোথাও কোথাও পানি রয়েছে, কাদা এবং অন্যান্য জিনিস আসবাবপত্র নষ্ট হয়েছে। তো তারা প্রথমে বড়রা গিয়ে বাড়ির পরিবেশটা ঠিক করার চেষ্টা করছে, তারপর তারা ধীরে ধীরে ফিরে যাবে। এদিকে ত্রাণ তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। সরকারি বেসরকারি ত্রাণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন এবং তারা ঝুঁকি নিয়ে দুর্গম এলাকাগুলো ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন। এদিকে স্রোতের কারণে গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবার মাঝামাঝি বেশ কিছু এলাকায় সড়কের পাশে এবং সেতুর পাশে মাটি সরে গিয়ে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায়, এবং পাশাপাশি বৈদ্যুতিক খুঁটির পাশের মাটি সরে গিয়ে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যায়। তবে যেহেতু বন্যা পরিস্থিতির মতো হচ্ছে, পানি কমে যাচ্ছে, স্রোতের প্রভাব কমে যাচ্ছে, তীব্রতা কমে যাচ্ছে, তাই স্থানীয়ভাবে সেগুলো মেরামত করে সড়কগুলো মোটামুটি চলাফেরার উপযোগী করে দেওয়া হয়েছে, এবং সেতুগুলো বিদ্যুতের খুঁটিগুলোর পাশে মাটি সংস্কার করে খুঁটিগুলোকেও সঠিকভাবে স্থাপন করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে। অনেক এলাকাতে বিদ্যুৎ ফিরে এসেছে, ইন্টারনেট ব্যবস্থার উন্নতি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। গতরাতে সিলেট সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তিনি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে বিজিবি সূত্র। ওই সময় একটি টহল দল শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে। বিভিন্ন সময়ে একরোখা ও উগ্র আচরণের কারণে তিনি বেশ সমালোচিত।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা হয় গণত্রাণ। দ্বিতীয় দিনে নগদ অর্থসহ শুকনো খাবার, স্যালাইন, ওষুধ ত্রাণ হিসেবে দিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। পেশায় ভ্যান চালক, কিন্তু বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। ভ্যান চালিয়ে যে সামান্য রোজগার হয়েছে সেই অর্থ তুলে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে। আজ দেখলাম যে ইউনিভার্সিটিতে আইসা আমি ভাড়া চেয়েছিলাম 500 টাকা, হেরা কইছে যে দেখ এটা ত্রাণ পাঠামো। তারপর যা কইছে আমি আর কোনো কথা বলিনি। এই জায়গায় এসে আপনাদের কাজ বাজ আপনাদের দেখা আমি মন চাই যে আমার কলিজাটা বাইর করে এই জায়গা দিয়া যেতাম, এটা নিয়ে তাদের দ্বারা দিত, আমার দ্বারা শান্তি লাগতো। সবগুলোর মূল হইল মানুষ। কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার টিএসসির বুথে এই ভ্যান চালকের মতো আরও অনেকে আসেন ত্রাণ নিয়ে। আমরা এখানে পানি নিয়ে আসছি, স্যালাইন নিয়ে আসছি এবং বিস্কিট নিয়ে আসছি। হ্যাঁ, হাতিরপুলে আমাদের একটা ফান্ড থেকে নিয়ে আসছি। আমরা দেশের জন্য এসে এই অবস্থায় তো ঘরে বসে থাকা যায় না। আমি আন্দোলনেও নেমেছিলাম বাচ্চাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করার জন্য এখানে এসেছি। আমি সহ আমরা অনেকেই আছে, আমার মতন যারা আছে, নিজ নিজ জায়গা থেকে কোনো সংগঠন নাই, কোনো ইয়ে নাই, নিজ উদ্যোগেই মানুষের পাশে এগিয়ে আসতেছে। মানবতার সেবায় অংশ নিতে এসেছে শিশু কিশোররাও। আমাদের এই যে সার্মি টাকাগুলো আছে সেগুলো বন্যার্তদের ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এই টাকাটা আমি নিয়ে এসেছি। অন্যান্য কোথাও থেকে আমরা ওইভাবে কোনো ফান্ড কালেকশন করি নাই, যা করছি আমাদের নিজেদের থেকেই করছি। সো আমরা যেটুকু পারছি নিয়ে আসছি এখানে। অন্যান্যরা তো ত্রাণ সামগ্রী বলতে খাবার দাবার এসব সংগ্রহ করতেছে। আমরা মূলত মা বোনদের জন্য প্যাডের ব্যবস্থা করছি, স্যানিটারি ন্যাপকিন এগুলো, আর অল্প কিছু খাবার দাবার আর মেডিসিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 4টার দিকে আমাদের 5টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ। আজকে সারাদিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে। আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। গণত্রাণ কার্যক্রমের প্রথম দিনে মোট 29,76,173 টাকা সংগ্রহ করা হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।